সংখ্যায় গোনা কয়েকটা হরর মুভি রয়েছে যেগুলো স্টোরি একদম মাস্টারপিস এবং ইউনিক হয়ে থাকে। আজকেটাও এরকমই একটা মুভি। প্রত্যেকটা মুহূর্তে মুভির মধ্যে এমন এমন কিছু টুইস্ট রয়েছে যা মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। একজন লোক বউ বাচ্চা নিয়ে এক বিশাল জাহাজে করে পাড়ি দিচ্ছে সমুদ্র এবং সেখানে তার এমন কিছু হয় যার জন্য সে তার বউ বাচ্চাকে সেখানেই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। কেন? আর এই গল্পে রয়েছে একটা বিশাল বড় জাহাজ যেটা গভীর সমুদ্রের মধ্যে গিয়ে অভিশপ্ত হয়ে পড়ে, বা বলা যায় এটি আগে থেকেই অভিশপ্ত ছিল। আর এই জাহাজের অভিশপ্ত হওয়ার কারণ জানলে তোমার চোখ কপালে উঠে যাবে। 2023 সালে মুক্তি পাওয়া একটা মাস্টারপিস হরর মুভি হান্টিং কটেজ প্রেজেন্টিং হান্টিং অব দ্য কুইন ম্যারি। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও, শুধুমাত্র এতটুকুই। যাওয়া যাক মুভির দিকে। গভীর সমুদ্র, যত দূরে চোখ যায় শুধুই সমুদ্রের অশান্ত ঢেউ আর পানি। এরই মাঝে দেখা যায় একটা বিলাসবহুল জাহাজ, আর এই জাহাজটির নাম হলো কুইন ম্যারি। সময়টা 1938। দেখানো হয় জাহাজের ভেতরে একটা ঘরকে, যেখানে পড়ে আছে অনেকগুলো মানুষের মৃত শরীর। আর এই মানুষগুলোকে কেউ ইচ্ছে করে মেরে ফেলেছে, কিন্তু কে? আর এর পেছনের কারণটাই বা কি? ঠিক তখনই সেখানে জাহাজের একটা গার্ড আসে এবং গোয়েন নামের একটা মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু সেই মহিলাটি কোথাও ছিল না। এবং গোয়েন নামের ওই মহিলা এক পর্যায়ে হঠাৎ করেই তার সামনে চলে আসে এবং ওই লোকটি অনেক ভয় পেয়ে যায়, কারণ তার শারীরিক অবস্থা এতটা খারাপ ছিল যে তাকে দেখে মনেই হচ্ছিল না সে একজন জীবিত মানুষ। এবং ওই গার্ড ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে গোয়েন মারা গেছে এবং তার পিঠে কেউ যেন কুড়াল দিয়ে আঘাত করেছে, আর এটা আর কেউ নয় বরং তার স্বামী। আর এরপর দেখানো হয় আমাদেরকে ডেভিড নামের ওই বান্দাকে, মানে গোয়েনের স্বামীকে, যাকে জাহাজের ক্যাপ্টেন সহ বাকি সদস্যরা বেসমেন্টে বেঁধে রেখেছিল। এবং প্রথমে যে লোকগুলোর লাশ দেখানো হয়েছিল সেই লোকগুলোকে ডেভিডই খুন করেছিল। এরপর ডেভিডের মেয়ে এসে তাকে সেখান থেকে মুক্ত করে দেয় এবং ডেভিড তার মেয়েকেও মেরে ফেলে এবং সাথে আরো কিছু মানুষকে। একটা লোক কতটা সাংঘাতিক হলে এই ধরনের কাজ করতে পারে এবং কেন সে এই জাহাজে আসার পরেই এই খুনগুলো করলো? অবশ্যই কারণ রয়েছে, কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। আর এই মুভিটা মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে দুইটা টাইমলাইন রয়েছে, একটা 1938 এবং আরেকটা বর্তমান সময়। আর এই মর্মান্তিক ঘটনার পর থেকে কুইন ম্যারি নামের এই জাহাজটিকে অভিশপ্ত বলে দাবি করা হয়, কারণ এরপর থেকে যারা এই জাহাজে করে ভ্রমণ করে তারা ওই মৃত মানুষের আত্মাদেরকে দেখতে পেত। আর এই জন্য এই জাহাজ কোম্পানির রেপুটেশন নষ্ট হতে থাকে এবং কেউ আর এই জাহাজ কোম্পানিতে বিনিয়োগ করতে চায় না, যার ফলে এই কোম্পানি এখন ধ্বংসের মুখে। দেখানো হয় বর্তমান সময় কুইন ম্যারি নামের ওই অভিশপ্ত জাহাজটিকে এখন একটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। আর ওই জাহাজের রেপুটেশন এবং বিনিয়োগ আবারও ফিরিয়ে আনার জন্য দুইজন গবেষককে হায়ার করা হয়, যার মধ্যে একজনের নাম হলো অ্যানা এবং আরেকজনের নাম প্যাট্রিক। আসলে প্যাট্রিক এবং অ্যানা স্বামী স্ত্রী হলেও এখন তাদের মধ্যে কথা হয় না, মানে ডিভোর্স হয়ে গেছে এবং তাদের রয়েছে একটা অটিস্টিক বাচ্চা যার নাম লুকাস। অ্যানার এই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে একটা মিটিং আছে, আর এই জন্য অ্যানা লুকাসকে তার বাবা প্যাট্রিকের সাথে পাঠায় যে জাহাজের মধ্যে কিছু পরিদর্শকের সাথে জাহাজটাকে দেখতে যাচ্ছে। কিন্তু যখন তারা জাহাজের নিচের অংশে এসে পৌঁছায়, লুকাস তাদের থেকে আলাদা হয়ে যায় এবং সে তার বাবাকে জোরে জোরে আওয়াজ করে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তার আশেপাশে কেউই ছিল না। লুকাস দেখতে পায় তার সামনে থাকা একটা লিফট আপনা আপনি খুলে গেছে। হ্যাঁ, যেভাবে কিছু মানুষের ভাগ্য খুলে যায় ঠিক সেভাবে। এবং ওই লিফটের মধ্যে ওপর থেকে কিছু একটা পড়তে দেখে লুকাস লিফটের ভিতরে যায় এবং দেখে এটা একটা ফরচুন কার্ড। কিন্তু সে ওই লিফট থেকে বাইরে বেরোবে তার আগেই ওই লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং সে চলে যায় জাহাজের একদম নিচে, অর্থাৎ বেসমেন্টে। সেখানে গিয়ে সে ডেভিডের মেয়েকে দেখতে পায়, অর্থাৎ ডেভিডের মেয়ের আত্মাকে, যে আজ থেকে অনেক বছর আগে এই কুইন ম্যারি নামের জাহাজে তার বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিল। আর সে সহ তার মা এবং বাকি অনেকেই তার বাবার হাতে খুন হয়। লুকাস আস্তে আস্তে সামনে এগোতে থাকে। তার পাশে ছিল একটা বিশাল বড় সুইমিং পুল এবং এক পর্যায়ে তার মনে হয় কেউ যেন তার পেছনে রয়েছে। আর এই জন্য সে পেছনে ফেরে এবং দেখে আসলেই একটা বিশাল বড় ভয়ঙ্কর ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায় এবং তার কাছে থাকা ক্যামেরা দিয়ে ওই ভয়ঙ্কর ছায়াটার একটা ছবি তুললে সে তারপর আক্রমণ করতে আসে। কিন্তু তার আক্রমণ করার আগেই ডেভিডের মেয়ের আত্মা তাকে ধাক্কা মেরে সেখানে থাকা ওই সুইমিং পুলে ফেলে দেয়, যাতে করে ওই ভয়ঙ্কর ছায়া তার কোনো ক্ষতি করতে না পারে। মানে সে লুকাসকে বাঁচাতে চাইছিল, কিন্তু কেন? দেখা যায় লুকাসের গলায় যে ক্যামেরাটা ছিল, ওই ক্যামেরার জন্য সে সুইমিং পুলে পড়ে না গিয়ে সেখানে থাকা একটা রডের সাথে ঝুলে যায়। এবং আবারও ওই কালো ভয়ঙ্কর ছায়াটা লুকাসকে মারতে আসলে ডেভিডের মেয়ে এইবার পানির মধ্যে থেকে বের হয় এবং লুকাসকে আবারও সুইমিং পুলের পানির মধ্যে টেনে নেয়। অন্যদিকে দেখানো হয় ক্যাপ্টেন এবং অ্যানাকে, যারা নিজেদের মধ্যে জাহাজ সম্পর্কে কথা বলছিল। ঠিক তখনই সেখানকার একটা দেওয়ালে অদ্ভুত কিছু ঘটতে থাকে, আর এটা ঘটার কারণ ক্যাপ্টেন ভালো করেই জানতো। ক্যাপ্টেন বুঝতে পারছিল যে কেউ না কেউ ওই জাহাজের মধ্যে বিপদে পড়েছে
মানে ওই জাহাজে থাকা আত্মাদের খপ্পরে পড়েছে। সে যত দ্রুত সম্ভব জাহাজে গিয়ে পৌঁছায় এবং কোনো রকমে অ্যানা এবং প্যাট্রিকের ছেলে লুকাসকে বাঁচিয়ে নেয় এবং ক্যাপ্টেন অ্যানাকে জানায় সে প্রত্যেক সপ্তাহে এ জাহাজে আসতে পারে এবং তার কাজ চালিয়ে যেতে পারে এবং যত দ্রুত সম্ভব এই জাহাজটিকে রেনোভেট করতে হবে। মানে মানুষকে বিশ্বাস করাতে হবে যে এই জাহাজে কিছুই নেই, আর আবারও চালু হবে এই জাহাজ, কুইন ম্যারি জাহাজ। আর লুকাসকে দেখা যায় একদম চুপচাপ, কেমন যেন একটা নিস্তব্ধ ভাব। এরপর গল্প যায় অতীতে, মানে 1938 সালে, যেখানে গভীর সমুদ্রের মাঝে ওই জাহাজে ডেভিড এবং ডেভিডের পরিবারকে দেখানো হয়, যার মধ্যে ছিল ডেভিডের মেয়ে এবং তার স্ত্রী। এদের নাম আগে বলা হয়ে থাকলেও হয়তো তোমরা খেয়াল করনি, তাই আমি আবারও বলে দিচ্ছি। ডেভিডের মেয়ের নাম হলো জ্যাকি এবং স্ত্রীর নাম হলো গোয়েন। হ্যাঁ, এটাই সেই গোয়েন যাকে মুভির শুরুতে ওই গার্ড খুঁজছিল এবং তার স্বামী তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু এখানে গল্পটা অন্যরকম দেখা যায়। ডেভিড তার স্ত্রী এবং বাচ্চাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাহলে তাদের মারলো কেন সেটাও জানতে পারবো একটু পরে। এখানে ডেভিডকে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে তার মুখে একটা মাস্ক রয়েছে। এটা কেন, কারণটা বলে দিচ্ছি। ডেভিড ছিল একজন আর্মি অফিসার এবং কোনো এক যুদ্ধের কারণে তার মুখে বেশ খানিকটা অংশ আঘাত পায়, যার ফলে ওই স্থানের চামড়া নষ্ট হয়ে যায়। আর যাতে মানুষ তাকে দেখে ভয় না পায় এজন্য সে মাস্ক পরে থাকতো। এটাই হচ্ছে মাস্কের কাহিনী। আর ভাই, ইলন মাস্কের নয়, মুখের মাস্কের কথা বলছি। আর এখানে আমরা আরো একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে ডেভিডের স্ত্রী গোয়েন ফরচুন কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য বলতে পারে। আর ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে এটাই হচ্ছে সেই ফরচুন কার্ড যেটা অ্যানার ছেলে লুকাস ওই লিফটের মধ্যে পেয়েছিল। তো তারা জাহাজে আসলে দেখতে পায় এখানে একটা ফার্স্ট ক্লাস পার্টি চলছে, কিন্তু তাদের কাছে ফার্স্ট ক্লাসে যাওয়ার মতো সামর্থ্য নেই, কারণ এখানে যারা রয়েছে তারা সবাই ধনী আর ডেভিডের আর্থিক অবস্থা অনেক খারাপ। পরে ডেভিড জানতে পারে যে এই ফার্স্ট ক্লাসে বুকিং দেওয়া একটা কাপল আসবে না, আর এই সুযোগটাই কাজে লাগায় ডেভিড। ওই কাপলের পরিবর্তে ডেভিড তার পরিবারকে নিয়ে ফার্স্ট ক্লাসে চলে যায় এবং কর্তৃপক্ষকে জানায় তারাই হচ্ছে সেই কাপল যারা এই বুকিংটা ক্যান্সেল করার জন্য বলেছিল, কিন্তু এখন তারা ফিরে এসেছে এবং তাদের ওই ক্যান্সেল হওয়া ডিনার টেবিলটা চাই। আর এভাবেই তারা এই ফার্স্ট ক্লাস পার্টির মধ্যে চলে আসে। পরবর্তীতে দেখা যায় ডেভিড তার পরিবারকে নিয়ে ফার্স্ট ক্লাস পার্টির মধ্যে বসে আছে। ঠিক তখনই দুর্ভাগ্যবশত ওই কাপল চলে আসে, যে কাপল এই ফার্স্ট ক্লাস পার্টির বুকিং করেছিল এবং যার নাম দিয়ে ডেভিড এবং তার পরিবার এই ফার্স্ট ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করেছে। আর এই কথা যখন ওই জাহাজের কর্তৃপক্ষ জানতে পারে তখন তারা ডেভিডকে সেখান থেকে বের হয়ে চলে যেতে বলে, কিন্তু ডেভিড সেখান থেকে যেতে চায় না। আর এই কারণে কর্তৃপক্ষ তাকে জোর করে বের করে দিতে গেলে তার মুখের মাস্কটা খুলে পড়ে যায় এবং তার ভয়ানক মুখ দেখে সবাই ভয় পেয়ে যায়। পরবর্তীতে ডেভিড লজ্জায় এবং দুঃখে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে এবং একটা সুইমিং পুলের পাশে মন খারাপ করে একাই দাঁড়িয়ে থাকে। এদিকে দেখানো হয় জাহাজের ক্যাপ্টেনকে। কোনো এক কারণবশত ক্যাপ্টেন বাকিদেরকে জাহাজের স্পিড বাড়াতে বলে, আর স্পিড বাড়াতে গিয়ে জাহাজের বয়েলিং ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়। আবারও দেখানো হয় ডেভিডকে। ডেভিড তার স্ত্রীর কাছে ফিরে আসে। তার স্ত্রী তাকে বলে, আমাদের মেয়ে জ্যাকি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি একটু গিয়ে দেখবে সে কোথায়। কিন্তু এসব কোনো কথারই উত্তর দেয় না ডেভিড। সে একদম অন্যরকম হয়ে গেছে, শুধুমাত্র চুপচাপ সামনে এগিয়ে যাচ্ছে এবং তার হাতে রয়েছে একটা কুড়াল। তার স্ত্রী গোয়েনের এই বিষয়টা একটু সন্দেহজনক লাগে, কিন্তু তার কিছু করে ওঠার আগেই ডেভিড তার সামনে আসে এবং কুড়াল দিয়ে তাকে আঘাত করে। আর এসবের আওয়াজ শুনে আশেপাশের রুম থেকে অনেক মানুষ ডেভিডের কামরায় আসে এবং তারাও ডেভিডের শিকার হয়, মানে ডেভিড তাদেরকেও শেষ করে দেয়। এরপর দেখানো হয় ক্যাপ্টেনকে। জাহাজের কেবিন ক্রু ক্যাপ্টেনের কাছে আসে এবং ক্যাপ্টেনকে বলে, একজন লোক যার নাম ডেভিড, সে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে আর এই জন্য আমরা তাকে বেসমেন্টে বেঁধে রেখেছি। কিন্তু ক্যাপ্টেন এই কথাই খুব একটা গুরুত্ব দেয় না, কারণ ক্যাপ্টেনের চিন্তা অন্য কিছুতে। কি সেই চিন্তা? তার চিন্তা হচ্ছে কিছুক্ষণ আগেই তাদের জাহাজে বয়েলিং ইঞ্জিন ব্লাস্ট হয়ে গেছে আর এই জন্য জাহাজে প্রচুর পরিমাণ পানি ঢুকছে। আর এছাড়াও তার আরো একটা দুশ্চিন্তা ছিল, সেটা হচ্ছে জাহাজকে নিয়ে। আর এরপর আমাদেরকে জানানো হয় এই কুইন ম্যারি জাহাজের ইতিহাস। আসলে এই জাহাজ যখন তৈরি করা হয় তখন এই জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে অনেকটাই অসচ্ছল ছিল, যার ফলে তারা খুব বেশি উন্নত মানের কোনো যন্ত্রপাতি এই জাহাজে ব্যবহার করতে পারেনি এবং এই জাহাজ যাতে খুব সহজে ডুবে না যায় আর অনেক দীর্ঘমেয়াদী হয় এর জন্য তারা কালো জাদুর আশ্রয় নেয় এবং একটা মানুষকে আত্মত্যাগ করায়, যাকে এই জাহাজ তৈরি করার সময় বয়েলিং ইঞ্জিনের রুমের দেওয়ালের মধ্যে সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়, মানে জীবন্ত কবর দেওয়া হয়। আর এখন যেহেতু বয়েলিং ইঞ্জিন ব্লাস্ট হয়ে ওই পুরো রুমটাই ধ্বংস হয়ে গেছে, তাই ওই মানুষটির আত্মাও বাইরে বেরিয়ে গেছে, কিন্তু সে একা বেরোতে পারবে না। তাকে এই জাহাজ থেকে বেরোতে গেলে কোনো মানুষের শরীরে প্রবেশ করে বের হতে হবে, আর এখন তাদেরকে ওই আত্মাটা খুঁজে বের করতে হবে। ক্যাপ্টেন ডেভিডের এমন কার্যকলাপের কথা শুনে বুঝে গিয়েছিল
যে ওই আত্মাটা ডেভিডের মধ্যেই আছে। তাহলে এই হচ্ছে আসল ব্যাপার। এই কারণেই সে তার স্ত্রী, মেয়ে সহ জাহাজের অনেক মানুষকে খুন করেছে। আর এখন ক্যাপ্টেনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে কোনো মূল্যে ডেভিডকে এই জাহাজের মধ্যে আটকে রাখা। কারণ ওই আত্মাটা ডেভিডের সাহায্যে যদি বাইরে চলে যায় তাহলে এই পুরো জাহাজটি গভীর সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এদিকে ডেভিড জাহাজ থেকে পালিয়ে একটা লাইভ বোটে এসে পৌঁছায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে ক্যাপ্টেনের চোখে পড়ে যায় এবং ক্যাপ্টেন তার দিকে বন্দুক তাক করলে তার সাথে থাকা অ্যাসিস্ট্যান্ট তাকে এগুলো করতে নিষেধ করে। কিন্তু ক্যাপ্টেন কারো কথাই শোনে না। সে তার অ্যাসিস্ট্যান্টকেও গুলি করে এবং ডেভিডকেও গুলি করে। আর এখানেই মারা যায় ডেভিড এবং তার আত্মাটা আবারও জাহাজে ফিরে আসে। কারণ ওই আত্মাটা কোনো মানুষের শরীর ছাড়া এ জাহাজ থেকে বের হতে পারবে না। আত্মাটা জাহাজে ফিরে আসলেও ক্যাপ্টেন শান্তি পায় না। তার বারবার মনে হয় তার অ্যাসিস্ট্যান্ট এবং ডেভিডের কথা। তার হাতে আজ দুইজন নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল। দেখানো হয় বর্তমান সময়কে, ছুটির দিন। অ্যানা এবং তার এক্স হাজবেন্ড প্যাট্রিক তাদের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আজ এই জাহাজে এসেছে। কিন্তু ক্যাপ্টেন তাকে বলে, তোমার ছেলে কোথায়? আসেনি কেন? অ্যানা কোনো একটা বাহানা দিয়ে ক্যাপ্টেনের মনোযোগ অন্যদিকে করে দেয়। অ্যানা ভেতরে গেলে দেখা যায় তার হাতে ব্যান্ডেজ করা, কিছু একটা হয়েছে। এবং ব্যান্ডেজ খুললে দেখা যায় তার হাতে আঘাতের চিহ্ন। আর এরপর আমাদেরকে দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক। গভীর রাত, বাইরে ছমছমে বৃষ্টি। অ্যানা দেখতে পায় তার ছেলে লুকাস জানালা দিয়ে বাইরে ঝুলে আছে। অ্যানা তার ছেলের কাছে গেলে লুকাস তাকে বলে, আমার কাছে আসবে না, আমি তোমার ছেলে নই, আমার নাম হলো জ্যাকি। যখন তোমরা তোমাদের ছেলেকে ওই কুইন ম্যারি জাহাজে নিয়ে গেছিলে তখন তার শরীরের সাথে আমার আত্মাটার পরিবর্তন হয়ে যায় এবং তোমার ছেলের আত্মা ওই কুইন ম্যারি জাহাজেই আটকে গেছে। আর একথা বলেই সে জানালা দিয়ে লাফ দেবে, ঠিক তখনই অ্যানা তার হাত ধরে নেয় এবং ওপরের জানালা তার হাতের উপরে এসে পড়ে। সে অনেক গভীর আঘাত পায়। আর জ্যাকি যে লুকাসের শরীরে রয়েছে সে পালিয়ে যায়। এইসব ভুতুড়ে কাণ্ড ঘটার পর অ্যানা অনেক ভয় পেয়ে যায় এবং বিছানায় শুয়ে থেকে এইসব বিষয় ভাবতে থাকে। হঠাৎ আশেপাশে থেকে অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে আসে। অ্যানা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এই আওয়াজগুলো তার মোবাইল ফোন থেকে আসছে। সে মোবাইল ফোনটা হাতে নেয় এবং তার দিকে করতেই ফোনের মধ্যে থেকে একটা হাত বের হয়ে আসে এবং তার গলা চেপে ধরে। অ্যানা এই হাত থেকে বাঁচার জন্য একটা কলম দিয়ে এই হাতে আঘাত করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই হাতে নয়, বরং সে তার নিজের হাতেই মেরেছে। ওই হাতটা গায়েব হয়ে গেছে এবং চারিদিক থেকে কিছু মৃত শরীর তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই সেখানে প্যাট্রিক চলে আসে এবং সে অ্যানার এরকম অবস্থা দেখে ঘাবড়ে যায়। দেখা যায় অ্যানা প্যাট্রিককে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলছে এবং সে এটাও বলে যে লুকাসের আত্মা কিভাবে ওই জাহাজে ফেসে গেছে। আর এখন গবেষণা নয়, এটাই ছিল তাদের জাহাজে ফিরে আসার মূল কারণ। তারা যেন লুকাসের আত্মাটা খুঁজে বের করতে পারে এবং ওই জাহাজ থেকে ফিরিয়ে আনতে পারে। এদিকে দেখা যায় ক্যাপ্টেনকে। সে হিডেন ক্যামেরার সাহায্যে অ্যানা এবং প্যাট্রিকের ওপর নজর রাখছে এবং সে বুঝতে পারে অ্যানা এবং প্যাট্রিকের উদ্দেশ্য অন্য কিছু। আর এই জন্য সে তার কাছে থাকা একটা বন্দুক নিয়ে তাদের দিকে এগোতে থাকে। এদিকে অ্যানা এবং প্যাট্রিক জাহাজে সেই সুইমিং পুলের কাছে এসে পৌঁছায় যেখানে লুকাসের ওপর ভয়ঙ্কর কালো একটা ছায়া আক্রমণ করেছিল। আর সেখানে তারা ওই ক্যামেরাটা পায় যেটা লুকাসের কাছে ছিল। প্যাট্রিক ওই ক্যামেরা থেকে ক্যামেরার রোল বের করে নেয়, কারণ তার মনে হয়েছিল এখানে এমন কিছু ছবি থাকতে পারে যেটার দ্বারা তারা লুকাসকে খুঁজে বের করতে পারবে। এরপর অ্যানা এবং প্যাট্রিক সেই পুরো জায়গাটা স্ক্যান করতে শুরু করে এবং এখানে লক্ষ্য করলে তারা দেখতে পায় একটা চেম্বার। আর এটাই হলো সেই চেম্বার যেখানে জাহাজ তৈরি করার সময় একটা মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, মানে কালো জাদু করা হয়েছিল। আর এখন অ্যানা এবং প্যাট্রিকের সবচেয়ে বড় বিপদ হলো ক্যাপ্টেন, কারণ ক্যাপ্টেন চায় না যে এই জাহাজে কোনো দুর্নাম বা এমন কোনো তথ্য যেটা জাহাজের রেপুটেশন নষ্ট করে দিতে পারে এরকম কিছু বাইরে না যায়। আর যেহেতু ক্যাপ্টেন তাদের উপর নজর রাখছিল তাই সে জানে যে তার কাছে একটা ক্যামেরার রোল রয়েছে এবং কালো জাদু চেম্বার সম্পর্কে তারা জেনে গিয়েছে। এটা সব কোম্পানি চায় যে তাদের দুর্নাম যেন বাইরে না যায়। আর এখন যদি এই সব কিছু ধামাচাপা দিতে হয় তাহলে তাকে অ্যানা এবং প্যাট্রিককে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। আর ক্যাপ্টেন তাদের আরো বলে, আসলে তোমার ছেলের মধ্যে জ্যাকির আত্মা রয়েছে এবং তার মাধ্যমেই সে এই জাহাজ থেকে বাইরে বের হয়ে গেছে। কিন্তু তোমার ছেলে যখন এই জাহাজে শেষবারের মতো এসেছিল তখন তোমাদের সাথে লুকাস ছিল না। তোমরা লুকাসকে কোথায় রেখে এসেছো? যাও লুকাসকে নিয়ে এসো, আর এর বিনিময়ে তোমরা তোমাদের ছেলের আত্মাকে পাবে। কিন্তু এর উত্তরে প্যাট্রিক তাকে জানায়, আমরা আসলে জানি না যে লুকাস কোথায়, কাল রাতে সে আমাদের থেকে পালিয়ে গেছে। কিন্তু এই কথা ক্যাপ্টেন বিশ্বাস করে না।
এবং তাদের উপর গুলি করতে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এক পর্যায়ে অ্যানা তার ছেলে লুকাসকে দেখতে পায়, মানে লুকাসের আত্মাকে। সে তার পিছু করে এবং একটা ঘরে গেলে দেখতে পায় সেখানে রয়েছে ডেভিড, তার স্ত্রী গোয়েন এবং তার ছেলে লুকাসের আত্মা। লুকাস বলে, মা তুমিও আমাদের সাথে চলে এসো, এখানে অনেক মজা। কিন্তু তার মা অ্যানা এতে অসম্মতি জানায়। এরপর আমাদেরকে দেখানো হয় পরের দিন সকাল। অ্যানা এবং প্যাট্রিক অনেক খুশি। আসলে এরা দেখতে অ্যানা এবং প্যাট্রিক হলেও আসলে তারা ছিল ডেভিড এবং গোয়েনের আত্মা। এর মানে তারা অ্যানা এবং প্যাট্রিকের আত্মাকে ওই জাহাজে বন্দি করে রেখেছে এবং তাদের শরীর নিয়ে বাইরে চলে এসেছে। প্রথমেই বলেছিলাম যে ওই জাহাজ থেকে কোনো আত্মা বের হতে হলে তাকে কোনো জীবিত মানুষের শরীর প্রয়োজন, আর এভাবেই তারা সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু তারা যখন ওই জাহাজ মানে মিউজিয়াম থেকে বের হয় তখন চারিদিক থেকে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে এবং তাদেরকে গ্রেপ্তার করে। কারণ হিসেবে তারা জানায় কাল রাতে লুকাস জানালায় ঝুলেছিল এবং অ্যানাই ইচ্ছে করে তাকে সেখান থেকে ফেলে দেয়, আর সেখানে লুকাসের মৃত্যু হয়। এই সাক্ষ্য দিয়েছে তার পাশের বাসার এক প্রতিবেশী। সে নাকি এইগুলো করতে অ্যানাকে দেখে নিয়েছে, কিন্তু আসল গল্প তো আমরা জানি কি হয়েছিল সেদিন। তো যাই হোক, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের নিজেদের ছেলেকে খুন করার অপরাধে জেল হয়ে যায়। আর জাহাজের আসল সত্য রহস্য মানুষের সামনে প্রকাশ পায় না, মানে ডেভিড এবং গোয়েনের আত্মা সেই প্রমাণগুলো নষ্ট করে দেয়। আর মানুষ এখন আগের মতোই মিউজিয়াম দেখতে আসে, কিন্তু তারা জানে না যে এখানে অ্যানা, প্যাট্রিক এবং তাদের ছেলে লুকাসের আত্মা এই জাহাজে ঘুরে বেড়াচ্ছে। তো এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ হরর সাইকো থ্রিলার মুভি। তো কমেন্ট করে জানাবে আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো। তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ারও করতে পারো। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা চাইলে আমার 20 বছর আগের এক্সপ্লেইন করা ভিডিওগুলো দেখে আসতে পারো। যদি সেগুলো না পাও তাহলে রিসেন্ট যেটা আপলোড করেছি সেটাই দেখো। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, হান্টিং কটেজের সাথেই থেকো। একটা ভিডিও দেখে কোথায় হারিয়ে যাও তোমরা? 4-5 দিন পর পর চ্যানেলটি ঘুরে দেখো, অসাধারণ সব মুভি এক্সপ্লেইন করি। আর তোমাদের কোনো পছন্দের মুভি থাকলে তার নাম কমেন্টে জানিয়ে দিও, যেটা এক্সপ্লেইন করে তোমাদের উপহার দিতে পারি। আর খুব শীঘ্রই ফিরে আসবো কোনো নতুন, ইউনিক এবং অসাধারণ হরর গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।